হাই, আমি জেম্পি। আমাদের জীবনের প্রথম ঘুম ও বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ চূড়া সাকা হাফ অভিযানের প্রথম দিনের কঠিন, সুন্দর আর কান্নার গল্প নিয়ে এই সিরিজের দ্বিতীয় পর্ব। পাহাড়ের ডাকে যখন মন আর ঘরে টেকে না, যত বাধাই আসুক ওই উঁচু চূড়াগুলো যেন চুম্বকের মতো টানে। 29 তারিখ রাত ঠিক 8:30 টিম বঙ্গ ট্রিপের বাস যখন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে এসে থামলো, তখন আমাদের এক্সাইটমেন্ট লেভেল আকাশ ছোঁয়া। আমাদের টিম একটু বেশি তাড়াহুড়া করে আগে ভাগে রওনা দিয়ে ফেলেছিলাম। কেন বলছি এই কথা সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমরা ঠিক সময়ে বাসে উঠে পড়লাম। বাহিরে তখন জ্যোৎস্না রাত। জানালার পাশে চাঁদ দেখতে দেখতে আর সৌরভের সাথে ফিস ফিস করে গল্প করতে করতে কখন যে বিরতি চলে এলো টেরই পেলাম না। বাস থেকে নামতেই বড় সারপ্রাইজ। জানতে পারলাম আমাদের টিমের এক আপুর আজ জন্মদিন। ওনার 2 ফ্রেন্ড এই কেকটা ঢাকা থেকে নিয়ে এসেছিল। কেকটা কাটার পরই জানতে পারলাম আপুর নাম আলপনা। এর আগে সবাই ওনাকে অচেনা আপু বলেই উইশ করছে। এই অচেনা মানুষদের সাথে মুহূর্তেই চেনা হয়ে যাওয়ার ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু ভ্রমণের আসল আনন্দ। যাত্রা বিরতিতে তখন কিছু খাইনি মায়ামি রিসোর্ট থেকে, তবে চালাকি করে একটি বার্গার পার্সেল নিয়ে নিয়েছিলাম। সুন্দর একটা রোড এনজয় করতে করতে ঘুমাইনি আর ভাবছি পরে ঘুমাবো। আমরা ভেবেছিলাম চকরিয়া পৌঁছাতে ভোর 5টা বাজবে, কিন্তু ভাবুন আমাদের অবস্থা। রাত ঠিক 2টায় বাস আমাদের চকরিয়া নামিয়ে দিল। এই মাঝরাতে এই জায়গায় আমরা এখন কি করব? একটা লোকাল রেস্টুরেন্টে বসে টেবিলে মাথা রেখে একটু চোখ বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঘুম কি আর আসে? শরীরটা আস্তে আস্তে ভাঙছিল। আলীকদমে সকাল 6টার আগে ট্র্যাকারদের ঢোকার অনুমতি নেই, তাই মাঝরাতের এই অপেক্ষাটা ছিল আমাদের জন্য একটা যুগের মতো দীর্ঘ। অবশেষে ঘড়িতে 6টা বাজলো। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চাঁদের গাড়িতে উঠে রওনা দিলাম আলীকদমের উদ্দেশ্যে। কিন্তু সারা রাত না ঘুমানোর কারণে আমাদের এনার্জি লেভেল তখন একদম লো হয়ে আছে। সবাই গাড়ির ঝাঁকুনিতে একটু ঝিমোচ্ছে। 2টা আর্মি চেকপোস্টে এনআইডি জমা দেওয়ার ফর্মালিটি শেষ করতে করতে মাথাটা ধরে গেছিল। ঘুমন্ত নিজেকে একটু জাগানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই যেন প্রকৃতির উপহার রাস্তার পাশে পেয়ে গেলাম একদম তাজা বুনো জাম। সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে কি যে কামড়াকামড়ি করে জাম খেলাম। টক মিষ্টি এই জামগুলো আমাদের ডেড এনার্জি এক ঝটকায় ফিরিয়ে দিল। জাম খেতে খেতে আমরা চলে এলাম আলীকদমের বিখ্যাত দা দামতুয়া রেস্টুরেন্টে। তবে গাড়ি থেকে নামতেই বুঝলাম জামের এনার্জি সাময়িক ছিল। খিদে আর ক্লান্তিতে আমার এনার্জি আবারও ড্রপ করছিল। আমাদের সকালের নাস্তায় দেয়া হয়েছিল পাহাড়ি দেশি মুরগি ভুনা খিচুড়ি। ভাইরে ভাই, খিচুড়িটা যে কি মজা ছিল! পাহাড়ি মরিচের ঝাল আর গরম চালের সুগন্ধ মুখে দিয়ে মনে হলো সারা রাতের সব ক্লান্তি এক নিমিষেই হাওয়া। পেট পুজো শেষ হতেই শরীরটা পুরো চাঙ্গা। রেস্টুরেন্টের চারপাশে এত সুন্দর করে সাজানো যে মনটা জুড়িয়ে যায়। পাহাড়ি মিষ্টি রোদের মাঝে এখানে কাটানো সময়টা আমাদের ট্রেলে নামার আগে খুব দরকার ছিল। নাস্তা শেষ করে আমরা আবার চাঁদের গাড়িতে উঠলাম। এবার আমাদের গন্তব্য আলীকদম থেকে ডিম পাহাড়ের রোড হয়ে তিন্দুবাজার। বিশ্বাস করুন, এই রোডটা আমার লাইফের দেখা অন্যতম সেরা এবং সুন্দরতম রাস্তা। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝরনাতে ভিজতে যাব। চল ঝিরের জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবে যেন স্বর্গ অবিকল। আজান ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো। আরে মাচান ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো। না দেখা জীবন। উফ, পাহাড়ের বুক চিরে উঁচু নিচু পিছু ঢালা পথ, চোখের সামনে ভাসছে তুলোর মতো মেঘ আর পাহাড়ি মানুষদের আদিম জীবনযাত্রা।
তবে এর মাঝে কিছু কিছু ভাঙা ধসে পড়া পথও ছিল, যা উপর থেকে দেখতে যেমন থ্রিলিং তেমনি ভয়ঙ্কর লাগছিল। ওরে ভাই 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 নামা দরকার, এটা তো উঠবো কেন? বাইকে করে দিয়ে আসো, এটা উঠতে পারবো রান্না করতে হয়। বৃষ্টি থাকলে আর বাজে অবস্থায় আছে। বৃষ্টি থাকলে দৌড়ে যান। পাহাড়ের রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম তিন্দু বাজারে। এখান থেকে শুরু হবে আমাদের সাঙ্গু নদীতে কাঙ্ক্ষিত নৌকা ভ্রমণ। এই জলপথে আমরা পৌঁছাবো আমাদের বেস ক্যাম্প রেমাক্রি ফলসের দিকে। ভীষণ করে বৃষ্টি নামক পাহাড়ে। সাঙ্গু নদী দিয়ে নৌকা চড়ার স্বপ্ন আমার অনেক দিনের ছিল, আজ সেটা সত্যি হলো। ফেসবুকে বা রিলসে শুধু এই নদীর ভিডিও দেখতাম আর আফসোস করতাম কবে যাব। আজ নিজের চোখে এর আদিম সৌন্দর্য দেখছি। কি অপরূপ রূপের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্য। তবে স্বপ্নের যাত্রার মাঝেও ছিল বাস্তবতার ছোঁয়া। নদীতে পানি কিছুটা কম থাকায় আমাদের মাঝপথে নৌকা থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছিল। পাহাড়ের খোঁজে অনুভূতিটাও ছিল দারুণ অ্যাডভেঞ্চারাস। অবশেষে আমরা চলে এলাম রেমাক্রি। এখানকার রেমাক্রি ফলসটা এত সুন্দর আর এর পানির গর্জন এত মোহনীয় যে আমার মনে হচ্ছিল সাকা হাফুং না যাওয়ার চিন্তা বাদ দিয়ে এখানে আজীবন স্থায়ীভাবে থেকে যায়। কিন্তু সুখের দিন এখানেই শেষ। রেমাক্রি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ট্রেকিং এর আসল যুদ্ধ। এখান থেকে আমাদের সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হবে দুর্গম পাহাড়ি পাড়া জিন্নাপাড়। মাথার উপর সূর্য তখন আগুন ঢালছে। নিজেকে যতটা পারা যায় রোদের হাত থেকে বাঁচাতে প্রোটেক্ট করে নিলাম। মনে মনে এক অজানা ভয় কাজ করছিল, তবে মনের জোরে নিজেকে বললাম আমি পারবো, ইনশাল্লাহ। দ্য আনলিমিটেড ট্রেকিং বিগিনস। হাঁটতে হাঁটতে আমাদের প্রথম তীব্র স্রোতের পাহাড়ি ঝিরি পার হওয়াটা ছিল সবচেয়ে বড় রোমাঞ্চকর। স্রোত এত বেশি ছিল যে একা একা পার হওয়া অসম্ভব। তাই আমরা সবাই মিলে হাত ধরাধরি করে একটি হিউম্যান চেন বানিয়ে সাবধানে পিচ্ছির পাথরগুলো পাড়িয়ে স্রোত পার হল। ঝিরি পার হয়ে কিছুটা পথ হাঁটার পরেই আমরা পেয়ে গেলাম প্রকৃতির এক গোপন পানির খাঁচান। একদম ঠান্ডা বরফের মতো পাহাড়ের বিশুদ্ধ পানির খনি। এই পানি মুখে দিতেই যে কি অন্যরকম এক শান্তি লাগছিল, কোনো বোতলজাত পানি এর কাছে কিছুই না। যাও, কেমন লাগে? গান শেষ, হ্যাঁ শেষ। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপর শুরু হলো আমাদের অক্লান্ত হাঁটা। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হয়। তবে মাঝে মাঝে চোখ জুড়ানো পাহাড় আর বুনো ঝিরি দেখে মনে একটু শান্তি পাচ্ছিলাম।
এই সময়টায় শরীর একদমই সাথ দিচ্ছিল না। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা নাফাখুম ঝর্ণার কাছে চলে এলাম। এখানে 10 মিনিটের একটা ছোট ব্রেক নিয়ে এনার্জির জন্য ডিম খেলাম। আর আমার জামাই তো আমার ক্লান্ত ফেস দেখে পারলে একটু মজাই নিচ্ছিল। ও তখনও ফ্রেশ। নাফাখুম থেকে যখন আবার হাঁটা শুরু করলাম, 1 ঘন্টা পর আমার অবস্থা পুরো কাহিল। মনের ভেতর তখন ট্রাভেলের ভূত নেমে গেছে। একটাই আওয়াজ আসছিল, মুঝে ঘর জানা হ্যাঁ। সবচেয়ে বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে ফেরার সময় আবার এই ভয়ঙ্কর পথ দিয়ে হেঁটে ব্যাক করতে হবে। তখন আমাদের হোস্ট আমাদের অভয় দিয়ে বলল, আজ যতটা কষ্ট হচ্ছে, ব্যাক করার দিন তার 1 ভাগও কষ্ট লাগবে না। কিন্তু আমার ততক্ষণে পায়ে বড় বড় ফোসকা পড়ে গেছে। আমি ব্যথায় মাটিতে পা ফেলতে পারছিলাম না। চোখ দিয়ে পানি চলে আসছিল, কিন্তু কান্না একটু করিনি। পায়ের ফোসকা আর অসহ্য তীব্র ব্যথা নিয়ে আমি তখন ট্রেলের মাঝপথে দাঁড়িয়ে চিন্তা করছি, আজ রেমাক্রি থেকে জিন্নাপাড়া যেতে আমার এই অবস্থা। আগামীকাল তো সাকা হাফং সামিটের জন্য এর চেয়েও 3 গুণ খাড়া আর কঠিন পথ পাড়ি দিতে হবে। আমি কি আদেও পারবো? আমার পক্ষে কি সম্ভব? মনের ভেতর থেকে উত্তর আসছিল না, আমি যাবই না সাকা সামিট। কোনো রকমে জিন্নাপাড়ায় পৌঁছাই আগে, এটাই ছিল তখন একমাত্র লক্ষ্য। কষ্ট, ক্লান্তি আর মুখে জোর করে একটু কৃত্রিম হাসি ফুটিয়ে টানা প্রায় 6 ঘন্টা এক্সট্রিম ট্রেকিং করার পর ফাইনালি আমরা যখন জিন্নাপাড়ায় পৌঁছালাম, তখন পুরো অন্ধকার নেমে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা থাকলেও পাড়ায় এসে পাহাড়ি ঠান্ডা ঝর্ণার পানিতে গোসল করে শরীরটা একটু হালকা হলো। এরপর দেওয়া হলো রাতের পাহাড়ি খাবার, লালচে ঝুম চালের ভাত, বুনো পাহাড়ি মুরগি কষা, আলু ভর্তা আর পাতলা ডাল। ঝুম চালের ভাতটা একটু অন্যরকম লাগলেও বাকি সব খাবার, বিশেষ করে চিকেন কষাটা যে কি দারুণ স্বাদ ছিল। এই ক্লান্তিতে ওটা আমাদের কাছে অমৃতের মতো লেগেছিল। পেট পুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে দিতেই আমাদের সাকা ও খুম অভিযানের রোমাঞ্চকর ক্লান্তিময় প্রথম দিনটি শেষ হলো। চারপাশের নিস্তব্ধতা আমাদের ঘুম পাড়িয়ে দিল, কিন্তু আসল টুইস্ট আর আসল পরীক্ষা তো অপেক্ষা করছে পরের দিনের জন্য। আমি বা সৌরভ সাকা হাফং এর সেই মেঘের ছোঁয়ার চূড়ায় বাংলাদেশের পতাকা, এই ভাঙা পা, এই তীব্র ব্যথা আর ফোসকা নিয়ে পরের দিন ভোরবেলা কি আমরা উড়াতে পারবো, নাকি মাঝপথেই হার মেনে পাহাড় থেকে ফিরে আসতে হবে? সাকা হাফং সামিটের সেই মূল রোমাঞ্চকর এবং আবেগঘন গল্প দেখতে হলে চোখ রাখুন আমার পেজে, ঠিক পরের 3 নাম্বার পর্বে। স্টে টিউন। আল্লাহ হাফেজ।